আসসালামু আলাইকুম। আমি ফারহানা হক বিলাসী, প্রভাষক, রাজধানী এডেন কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা চতুর্থ সেমিস্টারের লেকচার নাম্বার 2 পড়ব। চতুর্থ সেমিস্টারের লেকচার নাম্বার 2, যেখানে আছে হচ্ছে অধ্যায় পঞ্চম দ্বিতীয় অংশ। অধ্যায় পঞ্চমের দ্বিতীয় পার্টে কি আছে? ফ্লোচার্ট, অ্যালগরিদম, প্রোগ্রাম। আমরা প্রথম লেকচারটাতে অলরেডি কিন্তু ফ্লোচার্টের সংজ্ঞা এবং অ্যালগরিদমের সংজ্ঞা তোমাদেরকে বলে ফেলেছিলাম। ফ্লোচার্ট কি বলে? ফ্লোচার্ট বলে হচ্ছে কোনো একটা বিশেষ সমস্যা আমরা যদি কোনোভাবে চিত্রের মাধ্যমে ধারাবাহিকভাবে সমাধান করি, কোনো বিশেষ ছোটোখাটো কোনো সমস্যা বা বড় সমস্যাও যদি আমরা চিত্রের মাধ্যমে সমাধান করে থাকি, চিত্রের মাধ্যমে এবং ধারাবাহিকভাবে সমাধান করে থাকি, তাহলে সেটাকে বলে হচ্ছে ফ্লোচার্ট। অ্যালগরিদম কোনটাকে বলে? যদি লিখিত আকারে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি তো সেটাকে বলে হচ্ছে অ্যালগরিদম। লিখিত আকারে ধারাবাহিকভাবে কোনো সমস্যা সমাধান করি সেটাকে বলে হচ্ছে অ্যালগরিদম। এখন কি ধরনের সমস্যা আমরা আসলে করি, কি ধরনের সমস্যা আমরা সলভ করি সেটা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম, যেহেতু আমরা আসলে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছি, আমাদের ইন্টারমিডিয়েটের যে সিলেবাস আছে সেখানে আমরা ছোট ছোট সমস্যার সমাধান করে থাকি। যেমন আমরা প্রথম লেকচারটাতে পড়েছিলাম হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসের রূপান্তরের প্রোগ্রাম, ফ্লোচার্ট, অ্যালগরিদম। ফারেনহাইটের কোনো একটা মানকে আমরা সেলসিয়াসে রূপান্তর করছিলাম, সেইটার জন্য একটা প্রোগ্রাম, একটা ফ্লোচার্ট, একটা অ্যালগরিদম। ঠিক আছে, এটা কিন্তু একটা ছোটোখাটো সমস্যা। ফারেনহাইটের যে কোনো একটা মানকে আমি কনভার্ট করছিলাম হচ্ছে সেলসিয়াসে, সেটার একটা চিত্রায়িত রূপ ছিল হচ্ছে আমার ফ্লোচার্ট, লিখিত রূপ ছিল হচ্ছে অ্যালগরিদম, আর হচ্ছে প্রোগ্রাম অংশ ছিল এই তিনটা অংশে। এখন আমরা যে প্রোগ্রামটা গত ক্লাসে গত প্রথম লেকচারে পড়ায় ফেলছি সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ কি এই সেমিস্টারে যা আছে তাই কিন্তু সব ম্যাথমেটিক্যাল অংশ। এখানে প্রতিটা কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, কিভাবে ফ্লোচার্ট লিখতে হয়, কিভাবে অ্যালগরিদম লিখতে হয়, অ্যালগরিদম লেখার কিছু নিয়ম আছে, ফ্লোচার্ট লেখার কিছু নিয়ম আছে, প্রোগ্রাম লেখার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আপনাকে জেনে বুঝে প্র্যাকটিস করে পড়ে তবেই কিন্তু খাতায় লিখতে হবে। এই কারণে আমরা এই প্রোগ্রাম, ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের উপরে আপনাদেরকে জোর দিয়ে থাকি। বোর্ডে এই টপিকস থেকে বা এই অধ্যায় থেকে মিনিমাম 2টা প্রশ্ন আপনাদের সামনে আসতে পারে। কয়টা? বোর্ডে মিনিমাম 2টা প্রশ্ন এখান থেকে আসতে পারে। কলেজগুলো ভালো মানের 20টা 50টা কলেজ যারা আছে ঢাকা শহরে, সেখানেও সেই সমস্ত কলেজগুলোতেও কম করে হলেও 2 সেট প্রশ্ন 10-10 20 মার্কের 2টা সৃজনশীল করে থাকে। সেই জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, আপনাদের সবাইকে কিন্তু পড়তে হতে পারে। যারা অ্যাটলিস্ট ভালো নাম্বার চান বা A+ চান বা A+-এর কাছাকাছি নাম্বার চান, কে কেমন নাম্বার চাচ্ছেন তার উপর ভিত্তি করে এই অধ্যায়টা পড়তে হবে। আর যেহেতু এটা আমার সেমিস্টারের পড়া, অতএব আমরা এখানে কিছুই বাদ দিতে পারবো না, পুরো একটা সেমিস্টার ধরেই কিন্তু এই পড়াগুলো আপনাদেরকে পড়াবো। আজকের লেকচার নাম্বার 2-তে আমরা যেই টপিকস নিয়ে আলোচনা করব অলমোস্ট গত ক্লাসের মতনই, লেকচার 1-এর মতনই পড়া। কি আছে? সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরের প্রোগ্রাম, ফ্লোচার্ট, অ্যালগরিদম। কি বললাম? সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার প্রোগ্রাম, ফ্লোচার্ট, অ্যালগরিদম। অলমোস্ট 2টা টপিকস কিন্তু প্রায় সিমিলার। প্রায় সিমিলার কেন? শুধুমাত্র সূত্রটা পরিবর্তন হবে, শুধুমাত্র সূত্রটা পরিবর্তন হবে। ঠিক আছে, অর্থাৎ আগেরটা করেছিলাম আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে, তখন যে সূত্রটা ছিল সেই সূত্রটা পরিবর্তন করে এবার আমরা শুধু সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাব, সেটার জন্য যে সূত্র আছে সেইটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, খেয়াল করবেন এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আলাদা করে উদ্দীপক আমি যদিও বা বলে দিব আপনাদেরকে আজকের ক্লাসে, আর অন্যান্য অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি বলে আসতেছি, তারপরেও কিন্তু আপনাদের এই কথাগুলো ইম্পর্টেন্ট লাগবে, প্রয়োজন হবে। ঠিক আছে, এখন দেখেন আমার প্রথম কাজ কি বলছে। বলছে সেলসিয়াস থেকে ফারেনহাইটের দিকে যেতে হবে, অর্থাৎ প্রশ্নের মধ্যে আমার কিন্তু কোথাও বলা নাই যে সেলসিয়াসের মান কত। যেহেতু আমার সেলসিয়াসের মানটা বলা নাই, সেই জন্য আমার প্রথম কাজ কি হবে, সেলসিয়াসের মান না বলা থাকাতে
আমাকে এখানে নিতে হবে সেলসিয়াস এর মান, অর্থাৎ স্টার্ট, এটা কিন্তু ফ্লো চার্ট পড়াচ্ছি, হ্যাঁ, স্টার্ট ইনপুট সি, স্টার্ট করলাম, প্রথম স্টেপ হচ্ছে স্টার্ট করলাম, তার পরবর্তী পর্যায়ক্রম কোনটা, ইনপুট সি, অর্থাৎ এখানে যেহেতু আমার সি এর কোনো মান প্রশ্নের মধ্যে বলা নাই, সি এর কোনো মান প্রশ্নের মধ্যে বলা নাই, সেজন্য আমি করলাম ইনপুট সি, স্টার্ট ইনপুট সি। তারপরে আমার সেলসিয়াস থেকে ফারেনহাইটে যেতে হলে ফারেনহাইটের যে সূত্রটা আছে, এফ ইকুয়াল টু 9 গুণ সি, 9 গুণ সি ডিভাইডেড বাই 5 প্লাস 32, এফ ইকুয়াল টু 9 গুণ সি স্ল্যাশ বা ডিভাইডেড বাই চিহ্ন, ডিভাইডেড বাই চিহ্ন স্ল্যাশ চিহ্নের মতো হয়, 9c ডিভাইডেড বাই 5 প্লাস 32, অর্থাৎ প্রথমে আমি স্টার্ট করলাম, ইনপুট করলাম সি এর মানকে, এবং এই সূত্রটার উপরে আমরা অ্যাপ্লাই করব। যেহেতু আমরা এখানে সি এর কোনো মান দেখানি, শুধু আমাকে মানটা নিতে হবে। কোথায় নিব, আমি যখন প্রোগ্রামটা রান করব তখন এই মানটা নেব, এখানে মানটা বলার কোনো সুযোগ নেই, যেহেতু আমার প্রশ্নের মধ্যে বলা ছিল না। প্রশ্নের মধ্যে বলা থাকলে অবশ্যই এখানে আমরা মানটা বসাতাম, প্রশ্নের মধ্যে মান বলা নাই বলে কিন্তু আমার এই জায়গাটা খালি আছে। স্টার্ট ইনপুট সি এবং সেই সূত্রটা কিন্তু বলেছি কি, এফ ইকুয়াল টু 9 গুণ সি বাই 5 বা ডিভাইডেড বাই 5 প্লাস 32, তারপরে প্রিন্ট হবে এফ এর মান, সি এর যে মানটা আমি এই সূত্রের উপর অ্যাপ্লাই করছিলাম, এখানে ক্যালকুলেশন হয়ে এফ এর একটা মান বের হবে, অর্থাৎ একটা উত্তর বের হবে, প্রিন্ট এফ, এবং লাস্টে কি বলছে, ইন্ড। এখন যারা আপনারা ফার্স্ট লেকচারটা মিস করে গেছেন তারা একটু দেখেন এখানে কি কি বলেছি আমি। এখানে যেটা বলেছি সেটা হচ্ছে স্টার্ট এই রকমের হয়, একটু গোল মতন, গোল করে এইভাবে চ্যাপটা করে গোল করে হচ্ছে স্টার্ট এবং এন্ড, শুরু এবং শেষ করার জন্য একই রকমের প্রতীক, শুরু এবং শেষ করার জন্য একই রকমের প্রতীক। আর ইনপুট এরকম বাঁকা করে, ইনপুট এবং আউটপুটটা নিতে হয় এইরকম করে বাঁকা, এরকম সোজা দুটো দাগ হবে আর ঠিক এইরকম করে বাঁকা হবে ইনপুট এবং আউটপুট। আর মূল যে সূত্রটা হবে সেটা প্রক্রিয়া থাকবে, প্রক্রিয়াটা কেমন হয়, এইরকম সোজা, এইরকম করে সোজা, এবং প্রতিটা স্টেপে আমি কিন্তু অ্যারো চিহ্ন দিচ্ছি, প্রতিটা স্টেপে কি দিচ্ছি, অ্যারো চিহ্ন দিচ্ছি, অর্থাৎ আমার পর্যায়ক্রমিকভাবে ধাপ, এটার পরে এইটা, এটার পরে এইটা, এটার পরে এইটা এবং এইটা, এইভাবে পর্যায়ক্রমিক একটা ধাপ ফলো করে কিন্তু আমি ফ্লো চার্টটা এঁকেছি। এরপরে যেটা আছে হুবহু ফ্লো চার্টের মতনই কিন্তু লিখিত রূপ হচ্ছে অ্যালগরিদম, হুবহু কি বললাম, ফ্লো চার্টের মতনই শুধু একটা লিখিত ফরম্যাট হচ্ছে অ্যালগরিদম। যেমন স্টার্ট ছিল, স্টার্ট দিলাম, ইনপুট সি ছিল, ইনপুট সি দিলাম, সূত্র ছিল, সূত্র লিখলাম, প্রিন্ট ছিল লিখলাম, ইন ছিল লিখলাম, কিন্তু এখানে ছবির মাধ্যমে প্রকাশ করেছে। আর এখানে কি করব, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 4, 5, এখানে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা স্টেপ আমরা ঠিক এইভাবে স্টেপ 1 2 3 4 5 পর্যন্ত 5টা ধাপে 5টা লাইন লিখে গেছি। শুধু এটা চিত্রায়িত রূপ, এটা লিখিত রূপ, সেই জন্য এই চিত্রায়িত রূপকে বলে হচ্ছে ফ্লো চার্ট এবং লিখিত রূপটাকে বলে হচ্ছে অ্যালগরিদম। সরাসরি চলে যাচ্ছি প্রোগ্রামে। সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার আগে আমার এই 4টা লাইন আপনার সামনে অলরেডি আছে, 4টা লাইনকে আমরা বলি হচ্ছে সি এর ডিক্লারেশন পার্ট, বাংলায় বললে সি এর ঘোষণা কিভাবে করতে হয় বা সি কে কিভাবে লিখতে হয়, লেখার ধরন, ডিজাইনিং ভিউ, ডিজাইন কিভাবে লিখতে হয়, মানে আমরা কিভাবে লিখবো, লেখার ফরম্যাটটা কেমন হবে, লেখার ধরনটা কেমন হবে সেটা। হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুড, দুটা লাইনে পরপর আছে, হ্যাশ চিহ্ন দিতেই হবে, ইনক্লুড, এবং পরের যে দুটা আছে stdio.h, দেখেন লেস দেন গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করতেছি, লেস দেন গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করতেছি, stdio.h, conio.h, এই দুটা লোক হচ্ছে হেডার, সি এর দুটা হেডার, std নট স্টুডিও, stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, stdio.h, conio.h, এরা কারা,
এরা একটু পরে আপনাদেরকে পরিচয় করা দিব এরা কারা। যারা নতুন আছেন তারা হয়তো বুঝবেন না, কিন্তু যারা পুরাতন, আগের প্রথম লেকচারটা আপনারা অনেকে দেখছেন, সেজন্য আপনারা অনেকেই জানবেন। কিন্তু আজকে যারা প্রথম লেকচার ফলো করতেছেন তাদের জন্য ইম্পর্টেন্ট এই প্রথম দুটো লাইন আপনাদেরকে একটু পরে পরিচয় করা দিচ্ছি। কি বললাম? হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড conio.h। মেইনের পরে আছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ক্লোজিং আর সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং। এই চারটা লাইন হচ্ছে আমার ডিক্লারেশন পার্ট। এরপরে কি বলছে? ফ্লোট সি কমা এফ সেমিকোলন, ফ্লোট সি কমা এফ সেমিকোলন। ফ্লোট সি কমা এফ মানে কি? সি মানে সেলসিয়াস বোঝাচ্ছে, এফ মানে ফারেনহাইট বোঝাচ্ছে। সি মানে সেলসিয়াস, এফ মানে ফারেনহাইট, কিন্তু এদের ডাটা টাইপ কি? ফ্লোট ধরনের। সি এবং এফ এর ডাটা টাইপ কি হবে? ফ্লোট ধরনের, অর্থাৎ ভগ্নাংশ ধরনের। এদের যে মানটা আমরা আস্ত মানও যদি নেই, সাপোজ নিলাম হচ্ছে 30, হ্যাঁ, সি এর মান যেহেতু আমি এখানে রিড করব, অতএব আমি যখন এখানে সি এর যে কোনো একটা মান যদি পূর্ণ অংশ নেই, পূর্ণাঙ্গ একটা মানও যদি আমি ব্যবহার করি, সি এর মানটা, এখানে সি এর মানটা যদি আমি পূর্ণ এরকমও নেই, তারপরেও আমার যে ধরনের সূত্র আছে সেই সূত্রে কিন্তু ভগ্নাংশ ধরনের আসতে পারে। মানে এই এফ এর উপরে, এফ এর যে সূত্রটা আছে সেটার উপর অ্যাপ্লাই হওয়ার পরে সেটা যে আসতো এরকম যেমন একটা উত্তর সাপোজ আসলো 50.15, ভগ্নাংশ সহকারে আসার সম্ভাবনা আছে 50.15, এরকম উত্তরটা ভগ্নাংশ ধরনের আসার সম্ভাবনা আছে। এইটা ভেবেই কিন্তু আমার সি এর মান এবং এফ এর মানকে ভগ্নাংশ করা আছে। কথাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আবার। কি বললাম? সি হবে সেলসিয়াস, এফ হবে ফারেনহাইট, কিন্তু সি এর যে কোনো মান আমি যেভাবেই নিই না কেন এটার উত্তরটা আমার ভগ্নাংশ ধরনের আসার সম্ভাবনা আছে বিধায়ী আমি কিন্তু সি এবং এফ দুইজনকেই ফ্লোট অর্থাৎ ভগ্নাংশ ধরনের মান বলেছি। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে স্ক্যান এফ। স্ক্যান আর এফ শব্দটা কিন্তু জোড়া লাগানো, স্ক্যান এবং এফ এর মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই। স্ক্যান এবং এফ এর মাঝখানে কোনো স্পেস নাই, দুটো শব্দ একই সাথে জোড়া লাগানো। স্ক্যান এফ ডাটা রিড করতে সাহায্য করে। আমরা যখন আমাদের এই প্রোগ্রামে কিন্তু কোনো মান এখন পর্যন্ত নেইনি, আমরা আমাদের এই পুরো প্রোগ্রামটাতে এখন পর্যন্ত কোনো আমরা মান নেই, কিন্তু যখন নিব আমি যাতে নিতে পারি, সেই মানটা যাতে আমি নিতে পারি সেই জন্য আমার একটা কিওয়ার্ড আছে হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ একটা স্পেশাল ফাংশন যেটার মাধ্যমে আমি কোনো ডাটা নিতে পারবো, সি এর যে কোনো একটা মান নিতে পারবো, যে কোনো একটা না, বরং আমরা বলতে পারি সি এর একাধিক। আপনার ঠিক যেই কটা ইচ্ছা, 3টা 5টা 10টা 50টা, যে কয়টা মান আপনার মনে চাইবে সেই কয়টা মানে কিন্তু আপনি নিতে পারবেন সি এর জন্য। সেই জন্য আপনাকে সাহায্য করবে কে? স্ক্যানএফ। এবং দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর এই জায়গাটায় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং আছে, তার ভিতরে ডাবল ইনভার্টেড কমা আছে, পার্সেন্ট এফ আছে, পার্সেন্ট এফ। এই পার্সেন্ট এফ বলতে সি এর যে মানটা আমি নিচ্ছি সেটা কিন্তু ফ্লোট ধরনের ছিল, সেই জন্য আমি পার্সেন্ট এফ ব্যবহার করতেছি। ঠিক আছে, মাঝখানে এই ডাবল ইনভার্টেড কমাটা শেষ হওয়ার পরে আমার একটা কমা চিহ্ন আছে এবং অ্যান্ড সি। এবং অ্যান্ড সিটা কি? এই অ্যান্ড সিটা হচ্ছে মেমোরিতে একটা জায়গা নেওয়ার জন্য, অর্থাৎ সি এর মানটা আমি কতবার পরিবর্তন করব, এটা মনে করেন একটা মেমোরি চিপ। এখানে আমি যদি আঁকি সি এর মানের জন্য, সাপোজ মেমোরিতে আমি জায়গা নিলাম, এখানে 3 3 9টা ঘর আছে, অর্থাৎ এখানে আমি সি এর জন্য এন্ড দিয়ে আসলে জায়গা নিচ্ছি। সি এর এখানে একটা মান নিব, এখানে একটা মান, এখানে একটা মান, এইভাবে 9টা মান নেওয়ার সুযোগ আমি পাবো। এন্ড সি দিয়ে একাধিক ঘর নির্ধারণ করলাম, সি এর আমি কয়টা মান নিতে পারবো। আমি বললাম এখানে ম্যাক্সিমাম আমি আঁকলাম 9টা, আপনি চাইলে এর চেয়ে বেশিও হতে পারে। ঠিক আছে, স্ক্যান এফ, পার্সেন্ট এফ, ডাবল ইনভার্টেড কমার মধ্যে ক্লোজিং, মাঝখানে আরেকটা কমা, এন্ড চিহ্ন এবং সি। সি এর মানটাকে আমি রিড করলাম, মেমোরিতে জায়গা নিলাম, এইটা বলে যে আমার একাধিক মানের প্রয়োজন হতে পারে। স্ক্যান করলাম, স্ক্যান করে কিন্তু আমি বারবার সি এর মানটা নেওয়ার সুযোগটা পাবো। তারপরের কথাটা কি বলছে? প্রিন্টএফ। প্রিন্টএফ হচ্ছে আমার আউটপুটের
একটা শব্দ, আউটপুটে ব্যবহার করার জন্য একটা শব্দ, যে কিনা আমাকে আউটপুটের যে কোনো একটা মান আমি যখন বসাবো 30, সি এর একটা মান বসালাম 30, তখন এই কথাটা হুবহু চলে আসবে। ইন্টার এ ভ্যালু ফর সি, ইন্টার এ ভ্যালু ফর সি, এই ঠিক এই লাইনটায় তোমার এই কথাটা চলে আসবে, এই লাইনটায় ইন্টার এ ভ্যালু ফর সি। তখন এই কথাটা আসার পরে তুমি যখন বলবা 30, তখন তোমার জন্য সে হয়তো একটা উত্তর দেখাবে 50.15। এই জায়গাটা ঠিক, এই জায়গাটা তোমার জন্য একটা অক্ষর আসবে, কথা আসবে, ইন্টার এ ভ্যালু ফর সি, সেমিকোলনের পরে আপনার কাছে নাম্বার চাইবে, আপনি সেই নাম্বারটা যখন দিবেন একবারের জায়গায় 9 বার, তখন কিন্তু 9 বারই আপনার কাছে উত্তর আসবে, ঠিক আছে। এবং সেমিকোলন দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফারেনহাইটের সূত্র কোনটা আছে? ফারেনহাইট F ইকুয়াল টু 9 স্টার সি, 9 স্টার সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। F ইকুয়াল টু 9 স্টার সি ডিভাইডেড বাই 5 প্লাস 32 সেমিকোলন। এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার মূল সূত্র, সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার মূল সূত্র। এই সূত্রটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার বারবার, তাইলে পরে আপনি এটা বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু মনে থাকবে না। আমরা প্রশ্নের মধ্যে কখনোই সূত্র তুলে দিব না, আমরা প্রশ্নের মধ্যে কখনোই সূত্রগুলো তুলে দিব না, অতএব আপনাকে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে। পরবর্তী প্রিন্টএফ কোনটা? পরবর্তী প্রিন্টএফের কাজটা কোনটা? পরবর্তী প্রিন্টএফের কাজ হচ্ছে আপনি যখন মানটা লিখছিলেন 30, তখন এই জায়গাটায় আর একটা লাইন আসবে, ইয়োর রেজাল্ট ইজ, ঠিক এই জায়গাটায় বলবে ইয়োর রেজাল্ট ইজ। 30 মানটা দেওয়ার আগে কি কথা ছিল? ইন্টার এ ভ্যালু ফর সি। 30 মানটা যখন আপনি দিলেন তখন আপনার কথাটা কি বলবে? ইয়োর রেজাল্ট ইজ 50.15। সাপোজ এই উত্তরটা আসলো। আর এখানে যে ব্র্যাকেটের ভিতর যে কথাটা বলা আছে সেটা কি? সেটা হচ্ছে your result is colon percent f comma f। পার্সেন্ট এফটা কি? পার্সেন্ট এফটা হচ্ছে ফ্লোটের। পার্সেন্ট এফটা কেন ব্যবহার করছি? এফ এর মানটা ফ্লোটের, ফারেনহাইটের মানটা ফ্লোট ধরনের। ফারেনহাইটের এই পাশের যে বড় এফটা আছে, বড় এফটা হচ্ছে ফারেনহাইটের এফ, আর এই পাশের পার্সেন্ট এফটা হচ্ছে ফ্লোটের এফ, ঠিক আছে। তারপরে গেট সিএইচ, get ch সেমিকোলন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, get ch ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এবং সেমিকোলন দিয়ে শেষ করলাম। আর ক্লোজিং কলম হচ্ছে এখানে যেমন সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, এই জায়গাটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। দেখেন আপনাদেরকে একটা কথা বলি, আমি বোর্ডে যেহেতু এই কথাগুলো লিখছি, হয়তোবা আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন, বোর্ডের লেখাগুলো হয়তোবা আপনার কাছে ক্লিয়ার নাও হতে পারে। এখন কি করণীয় আছে? যেহেতু আমার লেখাগুলো যদি আপনি বুঝতে না পারেন, সরাসরি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বই খুললে আপনি প্রোগ্রামগুলো ভালোভাবে দেখে নেবেন, কোথায় কোন লাইন ব্যবহার করতেছি সেটা কিন্তু আমি মুখে আপনাদেরকে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। সেই ব্যাখ্যাগুলো বারবার শুনে, রিভাইন্ড করে করে বারবার করে শুনে আপনারা অবশ্যই লিখে রাখবেন। এটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অনেক সময় এমসিকিউতে এই লাইনগুলোর ব্যাখ্যা আসে, ছোট 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 করে আপনার যে এমসিকিউগুলো আছে সেটার মধ্যে ব্যাখ্যা আসতে পারে, অথবা রচনামূলক প্রশ্নের মধ্যে 2 মার্কের জন্য ব্যাখ্যা আসতে পারে। সেই জন্য এই লাইনগুলো আমি এত সুন্দর করে আপনাদেরকে ব্যাখ্যা করে দিলাম, কারণ এগুলো আসবেই, জানার জন্য তো ইম্পর্টেন্ট, ব্যাখ্যা হিসেবে 2 মার্কের প্রশ্ন হিসেবেও আসে। ভালো ভালো কলেজগুলো কিন্তু এই সমস্ত ব্যাখ্যা চায়। ভালো ভালো যে 5টা 10টা 20টা কলেজ আছে ঢাকা শহরে, ঢাকাতে, সেই কলেজগুলো কিন্তু এই সমস্ত লাইনের ব্যাখ্যা চায়। সেজন্য আপনাকে অবশ্যই লাইনগুলো লিখে প্র্যাকটিস করে নিতে হবে। এখন আমার হাতের লেখা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, কেন আমি বইকে রেফার করলাম, যেহেতু ওইখান থেকে দেখতে পাচ্ছেন না, বই অবশ্যই বইয়ের পাতা খুলে এখানে কোথায় দাড়ি, কমা, কোলন, সেমিকোলন চিহ্ন আছে, কোথায় কোন ধরনের চিহ্ন ব্যবহার করতেছি, কোথায় কোন সূত্র ব্যবহার করতেছি, স্পেস ব্যবহার করতেছি, ইনভাইটেড কমা ব্যবহার করতেছি, কোলন চিহ্ন ব্যবহার করতেছি, যা যতগুলো প্রতীক চিহ্ন আছে সেই প্রত্যেকটা আপনার জন্য ভাইটাল, ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো একটা বর্ণ লিখতে, ডিজিট লিখতে, দাড়ি কমা দিতে ভুল হয়, সূত্রের লিখতে ভুল হয়,
ম্যাক্সিমাম টিচাররাই নাম্বারটা 0 করে দিতে পারে, ম্যাক্সিমাম টিচাররাই 0 করে দিতে পারে, যেহেতু এটা কলেজের অন্তর্ভুক্ত পরীক্ষা। কলেজের অন্তর্ভুক্ত পরীক্ষা হলে আপনি 0.5 পেতে পারেন, আপনার ছোটোখাটো যে কোনো ভুল হলে 0.5-এর বেশি আপনি কখনোই পাবেন না। বোর্ডে হয়তো বা 1 দিবে, বোর্ডের যে সিস্টেম আছে হয়তো বা সেখানে আপনি 1 পেতে পারেন। যদি শুধু পাস করতে চান তাহলে চলবে, কিন্তু যারা আপনারা ভালো স্টুডেন্ট আছেন, ভালো রেজাল্ট করতে চান, A+ পরিমাণ নম্বর চান, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই কথাগুলো। কোথায় কোন চিহ্ন ব্যবহার করছি, দাড়ি কমা দিতে ভুল করলাম কিনা, দাড়ি কমা দিতে ভুল হলে কিন্তু আপনার নম্বর আসতে চাইবে না। এটা একটা 3 মার্কের প্রশ্ন বা 4 মার্কের প্রশ্ন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু 4 মার্কের প্রশ্ন। সেই জন্য এখানে আমি কোথায় কোন প্রতীক ব্যবহার করছি, কোথায় কোন চিহ্ন ব্যবহার করছি, দাড়ি কমা দিতে, ইনভার্টেড কমা দিতে, কমা দিতে, সেমিকোলন দিতে, কোথায় কোন চিহ্নটা ব্যবহার করতেছি সেটা দেখতে বুঝতে অসুবিধা হলে অবশ্যই বই খুলে ভালোভাবে দেখে নেবেন। আপনাদের জন্য এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কোনো কথা নাই, অবশ্যই বই খুলে এগুলো দেখবেন যদি আমার লেখা বুঝতে আপনাদের অসুবিধা হয়। এখন আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটের দিকে যাচ্ছিলাম, কিন্তু প্রশ্নের মধ্যে আমার কোথাও বলা নাই সেলসিয়াসের মান কত। যেহেতু আমার সেলসিয়াসের মান এখানে বলা ছিল না, তাই আমি চাচ্ছিলাম যে একাধিকবার সেলসিয়াসের মান নিব, একাধিকবার আমি মানের পরিবর্তনটা দেখব। সি এর কোন কোন মানের জন্য এফ এর কোন কোন মান আসে, সি এর যে মানগুলো আমি ব্যবহার করার সুযোগ পাবো সেগুলো আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, এবং একাধিকবার এফ এর মানটাও আসবে। সি এর যে কোনো মান আপনি 10 বার নেবেন, 10 বার আসবে, 20 বার নেবেন, 20 বার আসবে, 10 বার নিলে 10টা উত্তর আসবে, 20টা নিলে 20টা উত্তর আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি বলা থাকে, প্রশ্নের মধ্যে যদি কোথাও বলে দেয় যে সি এর এই মানের জন্য ফারেনহাইটের মান কত হবে, সাপোজ আমাকে প্রশ্নের মধ্যে কোথাও বলে দিল, সাপোজ আমাকে প্রশ্নের মধ্যে কোথাও বলে দিল 79.14 সি এর এই মানের জন্য ফারেনহাইটে রূপান্তর করো, সি এর এই মানের জন্য ফারেনহাইটে রূপান্তর করার সি প্রোগ্রাম। সি এর এই মানের জন্য ফারেনহাইটের মান রূপান্তরের জন্য একটা প্রোগ্রাম লিখো, ফ্লো চার্ট লিখো বা অ্যালগরিদম লিখো। সি এর এই মানের জন্য এফ এর মান কত হবে, সি এর এই মানের জন্য ফারেনহাইটের মান কত হবে বের করার সি প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লো চার্ট। উদ্দীপকটা কিন্তু আমি সরাসরি বলে দিচ্ছি, সি এর এই মানের জন্য ফারেনহাইটের মান কত হবে বের করার সি প্রোগ্রাম লিখো বা ফ্লো চার্ট আঁকো বা অ্যালগরিদম লিখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কোথায় কোথায় পরিবর্তন হবে দেখেন। আমি যেহেতু সি এর একটা মাত্র মানই বলে দিছি, তো আমি একবারই কিন্তু মান নেওয়ার সুযোগ পাবো, আর কিন্তু মান নেওয়ার সুযোগ আমি পাবো না, একাধিকবার মান নেওয়ার কোনো সুযোগ আমার থাকবে না। সি এর একবারই মান পরিবর্তন করতে পারবো, আর ওই একটা হচ্ছে ওরা ফিক্স করে দিছে। অর্থাৎ যখন আমি ডিক্লারেশন পার্টে ছিলাম, এই লাইনের পরে যখন আমি ডিক্লারেশন পার্টে ছিলাম ফ্লোট সি কমা এফ, ঠিক এই জায়গাটায় আমাকে কি করতে হবে, এই জায়গাটায় সি ইকুয়াল টু 79.14 কমা এফ, এইটা ব্যবহার করতে হবে। ফ্লোট সি ইকুয়াল টু 79.14 কমা এফ, ঠিক আছে? আর আরেকটা কি করতে হবে, স্ক্যানএফ এর লাইনটা থাকবে না, স্ক্যানএফ এর লাইনটা আপনার ব্যবহার করার কোনো প্রয়োজনই হবে না। ফ্লোট সি ইকুয়াল টু 79.14 কমা এফ, সেমিকোলন দিয়ে আমি বের করে নিয়ে আসবো। এবার অনেকের একটা কমন ভুল হয়, আমি একটু বলে দিচ্ছি, কমন ভুলটা একটু পরে বলি। দেখেন, প্রিন্ট এফ ইন্টার এ ভ্যালু ফর সি সব সেম থাকবে। কমন ভুলটা কোথায়, যখন আপনারা সূত্রটা বসাইতে যান, এফ ইকুয়াল টু 9 গুণ সি স্ল্যাশ 5, অর্থাৎ ডিভাইডেড বাই 5 প্লাস 32 এর জায়গায় আপনারা কমনলি একটা ভুল করেন, সি এর এই মানটা এখানে বসান, সি এর এই মানটাও আপনারা এখানে বসাবেন, কোনো প্রয়োজন নয়, এটা কম্পিউটারের কাজ, কম্পিউটার একা একাই করে নেবেন। যখন আপনি সি এর মানটা এখানে বলে ফেলছেন, তখন অবশ্যই কম্পিউটার একা একাই এই সূত্রের উপরে অ্যাপ্লাই করবে, আপনার এখানে সি এর মান বসানোর কোনো প্রয়োজন নাই। বাকি কাজ অ্যাজ ইট ইজ যেভাবে চলতেছিল সেভাবেই চলতে থাকবে। এখন আমি আপনাদেরকে বলছিলাম একটা কথা, সেটা কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের অন্তর্ভুক্ত কারা আর কনীয় ডট এইচ এর অন্তর্ভুক্ত কারা, সেটা একটু বলে যাই।
কর্নিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে আমার স্ক্যানএফ এর যে ফাংশনটা ছিল, প্রিন্টএফ যেটা আছে, গেটসিএইচ যারা আছে, এরা তিনজন কিওয়ার্ড, স্ক্যানএফ, প্রিন্টএফ, গেটসিএইচ। কারা? এটা হচ্ছে সি এর কতগুলো কিওয়ার্ড। সি এর কতগুলো কিওয়ার্ড মানে আমরা যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যবহার করি না, স্বরেয় স্বরেয়া ক খ গ ঘ, এটা হচ্ছে কি বাংলা ভাষার কিওয়ার্ড, সেই রকমই এরাও হচ্ছে সেই কিওয়ার্ড। স্ক্যানএফ, প্রিন্টএফ এবং গেটসিএইচ হচ্ছে আমার সি এর কিওয়ার্ড। আর কার অন্তর্ভুক্ত? কর্নিয়ার অন্তর্ভুক্ত। তাহলে stdio.h এর অন্তর্ভুক্ত কারা? stdio.h এর অন্তর্ভুক্ত হচ্ছে বাকি সবাই, এরা পুরোটা। এখানে দাড়ি, কমা, কোলন, ড্যাশ, স্ল্যাশ, যত রকমের চিহ্ন, সূত্র, যত যা আছে প্রত্যেকটা ডিজিট, প্রতিটা বর্ণ, প্রত্যেকটা জিনিস হচ্ছে stdio.h এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, বাকি তিনজন স্ক্যানএফ, প্রিন্টএফ এবং গেটসিএইচ হচ্ছে কর্নিয়ার অন্তর্ভুক্ত। গেটসিএইচ মানে বুঝাইছিলাম কিন্তু গেট ক্যারেক্টার, অর্থাৎ আমরা যে ইন্টারে ভ্যালু ফর সি ইয়োর রেজাল্ট ইজ কথাটা ব্যবহার করার সুযোগ পাচ্ছি কাকে দিয়ে? গেটসিএইচ কে দিয়ে ব্যবহার করার সুযোগ পাচ্ছি। এবার পরিবর্তনটা আমরা চলে আসি। ইনপুট সি যেখানে বলা আছে ঠিক এই জায়গাটা আমি মানটা বসাবো 79.14। ইনপুট সি ইকুয়াল টু 79.14। আর কোথাও কিন্তু নাই, ফ্লো চার্টে আর কোথাও লিখতে হবে না, কোনো ক্যালকুলেশন, ইভেন কি সূত্রের জায়গায়ও না, সূত্রের জায়গাতেও বসাতে হবে না, শুধু ইনপুট সি ইকুয়াল টু 79.14 দেখালেই হবে। আর কোথাও কোনো পরিবর্তন নাই, সেম একদম, শুধু ইনপুট সি এর যে লাইনটা ওখানে পরিবর্তন করছিলাম সেম ভাবে এই জায়গাটা 79.14, এই দুটাই শুধু পরিবর্তন। প্রোগ্রামে আর কোনো পরিবর্তন হলো না, অ্যালগরিদম ফ্লোচার্টে হলো না, শুধু প্রোগ্রামে আমরা স্ক্যানএফ এর লাইনটা স্কিপ করে ফেলছি, দেখেন নাই, সম্পূর্ণ মুছে ফেলতে হবে। স্ক্যানএফ এর লাইনটা আমি ব্যবহার করতে পারতেছি না। আর কোনটা করতেছি, যে যে ডিক্লারেশন পার্টটা ছিল সেই ডিক্লারেশন পার্টের মধ্যে আমি শুধু মানটা বসাই ফেলছি, স্ক্যানএফ এর লাইনটা মুছে দিয়ে সি এর ওই মানটা শুধু এখানে বসাই ফেলছি। ঠিক আছে, এবার আমাদের কি আসবে, যদি প্রশ্ন আসে কেমনে কিভাবে আসবে, হয়তো বা বললো ফ্লোচার্ট দিয়ে দিল, বললো অ্যালগরিদম লিখো, প্রোগ্রাম লিখো। ফ্লোচার্টটা বলে দেওয়ার পরে অ্যালগরিদম লিখো, প্রোগ্রাম লিখো। অ্যালগরিদম বললে 3 মার্কস, প্রোগ্রাম বললে 4 মার্কস। ঠিক আছে, ফ্লোচার্ট আসলো, অ্যালগরিদম লিখো 3 মার্কস, প্রোগ্রাম লিখো 4 মার্কস। অথবা এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কোনটা, অ্যালগরিদম আসলো, অ্যালগরিদম আসলো বললো ফ্লোচার্ট আঁকো, প্রোগ্রাম লিখো। তো ফ্লোচার্ট বললে 3 মার্কস, না প্রোগ্রাম বললে 4 মার্কস। ঠিক আছে, অ্যালগরিদমটা আসলো বললো ফ্লোচার্ট আঁকো 3 মার্কসের জন্য, প্রোগ্রাম আসলো 4 মার্কসের জন্য। অথবা সরাসরি প্রশ্ন দিয়ে বললো সি এর এই মানের জন্য ফারেনহাইটের মান বের করার সি প্রোগ্রাম, সি এর এই মানের জন্য ফারেনহাইটের মান বের করার সি প্রোগ্রাম লিখো, বা ফ্লোচার্ট লিখো, বা অ্যালগরিদম লিখো। ঠিক এইভাবে আপনাদের আজকে যে ক্লাসটা আমরা নিলাম পুরো সেমিস্টার ধরেই পড়াবো, আমি বারবার বলে আসতেছি যে পুরো সেমিস্টার ধরে কিন্তু আপনাদেরকে এই টপিকগুলো পড়াবো। সেই কারণে অবশ্যই আপনারা প্রথম লেকচার এবং আজকের লেকচারগুলো ভালোভাবে বারবার রিভাইন্ড করে ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন, দেখবেন, প্র্যাকটিস করবেন। এই টপিকসগুলো এমন যে প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই আপনি মনে রাখতে পারবেন না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাগুলো আমি অলরেডি বলে ফেলছি আপনাদেরকে, যে দাড়ি কমা ভুল হলে কেউ নম্বর দিতে চাইবে না। আপনি কীরকম নম্বর চাচ্ছেন আপনার জন্য, আপনি যদি কোনো ভালো স্টুডেন্ট হন তাহলে অবশ্যই দাড়ি কমা, কোলন, ড্যাশ, ইনভার্টেড কমা এগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। আর যারা মোটামুটি একটু ভালো মানের, মোটামুটি একটু নম্বরটা কম চাচ্ছেন বা মনে কম থাকে, পড়া মনে থাকতে চায় না, বা প্র্যাকটিসের অভাব হয় যাদের, তারা খেয়াল করে অবশ্যই আরও বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যাদের মনে থাকার সমস্যা আছে, মনেই থাকতে চায় না, তাদের অবশ্যই একাধিকবার প্র্যাকটিস করে 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 এগুলোকে মনে রেখে রেখে মুখস্থ করে করে লিখতে হবে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, ঘরে থাকেন, আমার ক্লাসগুলো ফলো করেন। আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান যে ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে। আপনাদের হাজিরা নির্ধারণ হবে এটার উপরে, আমরা বারবার বলি আপনারা অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, তাতে আপনাদের হাজিরাটা আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।